আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আশা করি সবাই ভালো আছেন। আবারও সবাইকে নতুন করে স্বাগতম আমাদের। আশা করি সবাই ভালো ছিলেন এবং নিরাপদে ছিলেন। আলহামদুলিল্লাহ, আমরা একটা কঠিন চ্যালেঞ্জ সম্পন্ন করলাম ইনশাল্লাহ অনেক সফলতার সাথে, তাই না? আলহামদুলিল্লাহ। আহ, আমাদের আলোচনা ছিল গত ক্লাসে দণ্ডবিধি আইনের মেবি কত 92 93 পর্যন্ত, তাই না? 92। আচ্ছা, আজকে টোটাল এত রিভিশন দিতে পারবো না, আমরা গত ক্লাসটা রিভিশন দিয়ে আজকে শুরু করবো ইনশাল্লাহ। আগামী ক্লাস থেকে বিস্তারিত রিভিশন হবে। দণ্ডবিধি আইনের অধ্যায় নাম্বার হলো চতুর্থ অধ্যায়। হুম, মনে আছে আমার। আচ্ছা, চতুর্থ অধ্যায়ের আলোচনার বিষয়বস্তু হলো আপনার সাধারণ ব্যতিক্রম সমূহ এবং হলো আপনার প্রতিরক্ষার অধিকার সমূহ। সাধারণ ব্যতিক্রম এবং প্রতিরক্ষার অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় কিন্তু। আচ্ছা, তাহলে দণ্ডবিধি আইনের আপনার এই অধ্যায়ের ধারা হলো 76 থেকে 106 ধারা। কত? 76 থেকে 106 ধারা এই অধ্যায়ের আলোচনার বিষয়বস্তু। তাহলে 76 দ্বারা হলো আইন বলে বাধ্য তত্ত্বের ভুল। কি আইন বলে বাধ্য তত্ত্বের ভুল কোনো কিছুই কি হিসেবে গণ্য হবে না? অপরাধ হিসেবে গণ্য হবে না। তাহলে আপনি আইনে বাধ্য ছিলেন আর তত্ত্বের ভুলে কি করছেন কাজটা? আইন বলে বাধ্য ছিলেন, ঘটনাটা কি করছে? কোনো একটা অপরাধ দেখা যাচ্ছে, কিন্তু অপরাধ যদিও বা দেখা যাচ্ছে, কেন হচ্ছে অপরাধটা? আইন বলে বাধ্য থাকার কারণে, তাই না? কোনো একটা অপরাধ করে ফেলছেন, কিন্তু কিভাবে হয়েছে অপরাধটা? তত্ত্বের ভুলে হয়েছে, এই জন্য অপরাধ না এটা। ঠিক আছে, 76 দ্বারা। 77 দ্বারা হলো হোয়াটসঅ্যাপটা সরাই নি। 77 দ্বারা হলো বিচার সম্পর্কিত কার্য সম্পাদনকালে বিচারকের কাজ। কার? বিচারকের কাজ। 78 দ্বারা হলো বিচারকের বা আদালতের আদেশে, নির্দেশে বা পরোয়ানামূলে যে কাজটা করবে তাদের কাজ কি হিসেবে গণ্য হবে না? অপরাধ হিসেবে গণ্য হবে না। 78। 79 দ্বারা হলো আইন সমর্থিত কার্য ভুল ধারণাবশত করলে কি নয়? অপরাধ নয়। কাজ হইতে হবে আইন সমর্থিত। ধারণা কি? কি ধারণা? ভুল ধারণা। তাহলে আইন সমর্থিত কার্য। তাহলে 79 দ্বারা কিসের ভুল? এমসিকিউ প্রশ্ন হয়েছে কিন্তু, আইনের ভুল, ধারণার ভুল, নাকি তত্ত্বের ভুল, নাকি সব কয়টাই সঠিক? তাহলে উত্তর কি হবে? ধারণার ভুল কিন্তু। মাথায় রাখতে হবে এই কথাগুলো। আইনানুগ কার্য সম্পাদনকালে কোনো দুর্ঘটনা বা দুর্ভাগ্য, হুম, ভাষ্যতে প্রশ্ন হবেন দুর্ভাগ্য কখন শক্তিশালী হাতিয়ার হিসেবে পরিণত হয়? প্রশ্ন দিয়ে দিবে। বুঝছেন না কি বলছি? লিখিত পরীক্ষার প্রশ্ন ভাষ্য থেকে দিয়ে দিবে যে দুর্ভাগ্য কখন শক্তিশালী হাতিয়ারে পরিণত হয়। তাহলে দণ্ডবিধির 80 দ্বারা। ক দ্বারা? 80 দ্বারা। অর্থাৎ দুর্ভাগ্যবশত কোনো কাজ করলেও এটা শক্তিশালী হাতিয়ার হয় তিনটা ক্ষেত্রে। যদি কাজটা কি হয়? আইনানুগ হয়। প্রথমে বলতে পারবেন কাজটা কি হয়? আইনানুগ হয়। তারপরে কি? অপরাধমূলক অভিপ্রায় ব্যতিরেকে হয়। তারপরে অপরাধমূলক উদ্দেশ্য ব্যতিরেকে হয়। কাজটা যদি সরল বিশ্বাসে সম্পাদিত হয়। বুঝাইতে পারছি বিষয়টা? এই 80 দ্বারা। সম্ভাব্য ক্ষতিকারক কার্য অপর কোনো ক্ষতি নিবারণ করবে, অপরাধ নয়। কেন? তাহলে সম্ভাব্য ক্ষতিকারক কার্য অপর ক্ষতি নিবারণ করবে, অপরাধ নয়। কেন? কেন বলেন? কারণ এখানে কোনো অপরাধমূলক অভিপ্রায় এবং উদ্দেশ্য নাই। কি নাই? অপরাধমূলক অভিপ্রায় এবং উদ্দেশ্য নাই। যদি প্রশ্নটা অন্যদিকে ঘুরাই দেয়, কিভাবে ঘুরাবে? যে অপরাধমূলক উদ্দেশ্য ব্যতিরেকে সম্ভাব্য ক্ষতিকারক কার্য কখনো অপরাধ নয়। এখন কি লিখবেন দেখি? মানে বুঝতে হবে আপনাকে এই জায়গাগুলা। এই প্রশ্নের উত্তর কি দিবেন? যে অপরাধমূলক অভিপ্রায় ব্যতিরেকে সম্ভাব্য ক্ষতিকারক কার্য অপরাধ নয়, কি পরিস্থিতিতে? কি উত্তর লিখবেন?
লেখেন, লেখার অপশন তো দেওয়া আছে, এমনি তো লিখতে থাকেন। এখন লেখেন। প্রশ্নের উত্তর কি হবে? 2 নম্বরের প্রশ্ন। আমার কথা বুঝেন নাই প্রশ্নটা? প্রশ্ন বুঝেন নাই? প্রশ্ন বোঝার জন্য আপনাকে ক্লাসে থাকা লাগবে। হ্যাঁ, হাসান ভাই সঠিক, হাসান লতিফ ভাই। তাহলে কি অপর কোনো ক্ষতি নিবারণ কল্পে হলে? অপর কোনো ক্ষতি কি হলে? অপর কোনো ক্ষতি নিবারণ কল্পে হলে। প্রশ্ন বুঝতে হবে, এরকমই হয়। কই প্রশ্ন বুঝি না। প্রশ্ন না বুঝার প্রধান কারণ হচ্ছে কি, মূল বই, মূল দ্বারা আমরা না বুঝা। যদি আমি আপনাকে দ্বারাও জিজ্ঞেস করি নাই, আমি আপনাকে 34 দ্বারার কথা বলি নাই, তাহলে কি ছিল? মানে 3টা রূপে প্রশ্নটা হতে পারে, আপনি বোঝার চেষ্টা করেন দ্বারাটাকে কিভাবে ভাঙবেন। তাহলে 81 দ্বারা 3টা প্রশ্ন হতে পারে না? কি হতে পারে? যে আপনার অপর কোনো ক্ষতি নিবারণ কল্পে অপরাধমূলক উদ্দেশ্য ব্যতিরেকে কোনো কিছু অপরাধ নয় কি পরিস্থিতিতে? তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে? এই প্রশ্নের উত্তর কে দিতে পারবেন? গভীরে কিন্তু একেবারে মূল ধারা থেকে কথাগুলো প্রশ্ন করতেছে, এইভাবেই হয়। প্রশ্ন হয় ছোট, কিন্তু প্রশ্নের গভীরতা থাকে অনেক বেশি। হ্যাঁ, এখন মনিরুল ভাই সঠিক লেখছেন। সম্ভাব্য ক্ষতিকারক কার্যের পরিস্থিতিতে। কি? সম্ভাব্য ক্ষতিকারক কার্যের পরিস্থিতিতে। কি মাথা ঘোরাচ্ছে প্রশ্ন শুনে? প্রশ্ন যখন পড়াবো তখন তো এগুলাই করাবো আপনাদেরকে, এইভাবেই পেঁচাবো। তখন আপনাকে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তার মানে 81 দ্বারা 3টা কথা, 2টা বাদ দিয়ে 2টা ধরি, আরেকটা কি করতেছি, ছাড়তেছি। ছাড়া অংশটা আপনাকে কি করতে হবে? ধরতে হবে। এটাই হচ্ছে প্রশ্ন। যদি এটা বুঝে যান একবার, তাহলে আর কোনো প্রশ্ন আপনার কাছে কি হবে না, প্রশ্ন মনে হবে না। আপনি যার সাথে ফার্স্ট হবেন, যে সেকেন্ড হবে, তার সাথে দেখবেন নাম্বার 4-5 বেশি আপনার। বুঝাইতে পারছি বিষয়টা? 4-5 বেশি নাম্বার পরে আপনি ফার্স্ট হয়ে যাবেন। তাহলে এটা বুঝতে হলে কি করতে হবে আপনাকে? গাইড বই পড়তে হবে প্রচুর পরিমাণ? না, প্রচুর পরিমাণ গাইড বই পড়তে হবে না। আমি প্রত্যেক বছর, আমি যদি মনে করেন ডিসেম্বরে বা জানুয়ারিতে গাইড দিতাম, তাহলে আমার হাজার হাজার পিস গাইড বিক্রি হয়ে যেত। আমি শুধুমাত্র প্রত্যেক বছর আমার স্টুডেন্টদের ভালো রেজাল্টের স্বার্থে আমি গাইড বইটা একটু দেরিতে বের করি, এছাড়া অন্য কোনো কারণ নেই। একদম সহজ হিসাব। কারণ যখনই গাইড বইটা আপনাদের হাতে চলে যাবে, তখন এটাকে এমনভাবে পড়া শুরু করবেন, মূল বইয়ের প্রতি আপনাদের একটা অন্যরকম সৃষ্টি হয়ে যাবে। এটাই পড়তে থাকবেন এবং তাই করে। এই জন্য মোটামুটি বেশ কিছু আইন শেষ করার পরে এটা আমি দেওয়ার চেষ্টা করি। এবং আমার টার্গেট, লক্ষ্যবস্তু হলো আমার ক্লাসের স্টুডেন্ট। বাকি যারা আছে তাদেরকে তো আর না করা যায় না। অতএব এই জিনিসটা খুব লক্ষণীয়, কারণ আমরা যেগুলো পড়াচ্ছি এখন হ্যান্ড নোট আপনাদেরকে দিয়ে যাচ্ছি সূচি আকারে, কিন্তু আপনার নিজের নোটটা যেন থাকে, নিজে নিজে কি করবেন, তৈরি করবেন। আচ্ছা, 82 দ্বারা 9 বছরের কম বয়স্ক শিশুর কোনো কাজ, কোনো কিছুই অপরাধ নয়। 83 দ্বারা 9 বছরের বেশি 12 বছরের কম কি হবে না? অপরাধ হবে না। তাহলে 9 বছরের বেশি 12 বছরের কম অপরাধ হয় না কেন? 9 বছরের বেশি 12 বছরের কম, তার অপরাধ না হওয়ার কারণটা কি? অপরাধের কোনো উদ্দেশ্য ছিল না? অপরাধের জন্য কোনো প্রস্তুতি ছিল না? নাকি অপরাধ বুঝার মতো শিশুর ক্ষমতা ছিল না? নাকি সব কয়টাই সঠিক? হ্যাঁ, অপরাধ বুঝার মতো শিশুর কি ছিল না? ক্ষমতা ছিল না। এখন আপনাকে যে অপরিণত বিবেকই দিবে এরকমটা কিন্তু না, একটু ঘুরায় পেঁচায় দিবে কথাগুলা, তাই না? এই আর কি। আচ্ছা, 84 দ্বারা পাগল ব্যক্তির কাজ অপরাধ হিসেবে গণ্য নয়। 85, অনিচ্ছাকৃত নেশা, মানে আমার ইচ্ছাও ছিল না এবং আমি জানতামও না, তাই না? আমার ইচ্ছাও ছিল না, আমার আরেকটা কি, আমি জানিও না, আমাকে এমন ভাবে খাওয়ানো হয়েছে, পান করানো হয়েছে, এটা আমার ইচ্ছা তো নাই এবং আমি জানিও না। এখন এই অবস্থা যদি আমি মাতাল হয়ে যাই, তাহলে আমার কাজ কি হিসেবে গণ্য হবে না? অপরাধ হিসেবে গণ্য হবে না। আচ্ছা, প্রমত্ত বানান ভুল লেখছেন আলমগীর ভাই, এরকম হবে না। বানানটা এটা সঠিক না, প্রমত্ততা দেখবেন মূল বই লেখা আছে সুন্দর করে। আচ্ছা, এরপরে হলো 86 দ্বারা। 86 দ্বারা কি 85 দ্বারাই তো রেহাই পেয়ে গেল? কয়টা কারণে? 2টা কারণে। অজ্ঞাতে, অনিচ্ছায়। ঠিক আছে? তাহলে এই অজ্ঞাতে না, সে জ্ঞাতে সারে হইছে, ইচ্ছা সারে খাইছে বা নেশাগ্রস্ত হয়েছে, তাহলে কি শাস্তি? যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত মাতাল হয় এবং জেনে বুঝে মাতাল হয়, তাহলে এই মাতাল ব্যক্তির শাস্তির দায় কি মূল অপরাধের চাইতে কম হবে, মূল অপরাধের চাইতে বেশি হবে, মূল অপরাধের দীর্ঘতম মেয়াদের 1/4 অর্ধেক হবে, নাকি সমান হবে? সমান হবে। এই কথাটাই হলো দণ্ডবিধি আইনের 86 ধারা।
ঠিক আছে। 87 দ্বারা মৃত্যু বা গুরুতর জখমের জন্য উদ্দেশ্য না, এরকম কোনো ধারণা বা এমন জ্ঞাতসারেও না। তাহলে মৃত্যু বা গুরুতর জখমের সম্ভাবনাও নাই, এমন কোনো অভিপ্রায়ও নাই, বা হতে পারে বলে কোনো সম্ভাবনাও নাই। আর কি, সম্মতি আছে। কত বছর প্লাস? 18 বছর প্লাস। এই অবস্থায় কোনো কিছু কি হিসেবে গণ্য হবে না? অপরাধ হিসেবে গণ্য হবে না। 88 দ্বারা চারটা কথা লেখেন সবাই। 88 দ্বারা চারটা শব্দ লেখেন সংক্ষেপে, সবাই লেখেন। 88 দ্বারা চারটার রূপ, চারটা বৈশিষ্ট্য বা চারটা উপাদান। আমার এখানে না দেখলেও আপনি নিজের হাতে খাতা আছে লিখে ফেলেন, সমস্যা নেই। আর এখানে এক দুজনটা দেখি ঠিক আছে কিনা। আচ্ছা, যদি নাও লেখেন বলবেন। তাহলে কি মৃত্যু ঘটানোর জন্য কোনো উদ্দেশ্য, বা মৃত্যু বা গুরুতর জখমের কোনো উদ্দেশ্য নাই? কিসের উদ্দেশ্য আছে তাহলে? উপকার করার উদ্দেশ্য আছে। আর কি আছে? সম্মতি আছে, সদ্বিশ্বাস আছে। তাহলে 88 দ্বারা আছে কয়টা, নাই কয়টা বলেন? কয়টা আছে কয়টা নাই? তিনটা বিষয় থাকবে। সম্মতি থাকবে, সদ্বিশ্বাস থাকবে, মঙ্গল করার ইচ্ছা থাকবে। থাকবে নাকি ক্ষতি বা মৃত্যু বা আঘাতের কোনো উদ্দেশ্য থাকবে না। তাহলে সেই ক্ষেত্রে কোনো কিছু অপরাধ হিসেবে গণ্য হবে না। দ্বারা কত? 88। এখন 88-র যেগুলো আছে সবগুলাই আছে, কিন্তু একটা নাই। কি নাই? তাহলে 88-র ভিতরে দুইটা তিনটা আছে, একটা নাই। 92 কি? দুইটা আছে, দুইটা নাই। 92 দুইটা কি কি আছে? সদ্বিশ্বাস আছে, মঙ্গল করার ইচ্ছা আছে। নাই কি কি? মৃত্যু ঘটানোর ইচ্ছাও নাই, সম্মতি নাই। অপরাধ হিসেবে কি হবে না? গণ্য হবে না। বুঝছেন? দণ্ডবিধির হ্যান্ডনোট পান নাই আপনারা? পাইছেন না? দিছি না? তাহলে আবার বলতেছেন দণ্ডবিধি নোট কখন দিবেন? দেয়া আছে তো। আচ্ছা, এরপরে আসেন দণ্ডবিধি আইনের। হ্যাঁ, গ্রুপ দেখতে হবে তো ভাই, অবশ্যই দেয়া আছে, গ্রুপে দেখেন। আচ্ছা, না থাকলে ক্লাস শেষে আবার দিয়ে দিচ্ছি। ওই দিন রাত্রি তো দিলাম, প্রায় 2টা 2:30-এর সময় দিচ্ছি নোটটা। দণ্ডবিধি আইনের 89 ধারা। 89 ধারা আলোচনার বিষয়বস্তু হলো, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে মৃত্যু ঘটানোর কি নাই, অভিপ্রায় নাই, শিশু বা পাগলের অভিভাবকের সম্মতি নেয়া। কত বছরের? 18 বছরের নাকি? কত বছরের শিশু সম্মতি? 18 বছর না? না, 12 বছর। এবং পাগলের সম্মতি নেয়া, সদ্বিশ্বাসে, মঙ্গলার্থে কোনো কিছু অপরাধ নয়। 90 ধারা হলো সম্মতি কাকে বলে। কাকে সম্মতি বলা হয়, বা কোন কোন বিষয়গুলো সম্মতি হিসেবে গণ্য হবে না, বা কোন কোন বিষয়গুলো সম্মতি হিসেবে গণ্য হবে। তো দণ্ডবিধি 90 ধারা কয়টা প্রশ্ন হইতে পারে বলেন? বলেন তিনটা প্রশ্ন। কি কি? সম্মতি কাকে বলে, এটা একটা প্রশ্ন। কোন কোন ব্যক্তির সম্মতি সম্মতি বলে গণ্য হবে, এটা একটা প্রশ্ন। কোন কোন সম্মতি সম্মতি হিসেবে গণ্য হবে না। তাহলে তত্ত্বের ভুল বা ভ্রান্ত ধারণায়, তত্ত্বের ভুল বা ভুল ধারণায় কোনো সম্মতি দিলে সম্মতি হিসেবে কি হবে না? গণ্য হবে না। পাগল ব্যক্তির সম্মতি সম্মতি হিসেবে গণ্য হবে না। 12 বছরের কম বয়স্ক শিশুর সম্মতি সম্মতি হিসেবে গণ্য হবে না। ভাষ্যমতে মাতাল ব্যক্তির সম্মতিও কি হবে না? সম্মতি হিসেবে গণ্য হবে না। তাহলে কি তত্ত্বের ভুল সম্মতি হবে? হবে না। না জেনে তত্ত্ব সম্মতি দিয়ে দিলেন আপনি, হবে না। এরপরে কি? 12 বছরের কম বয়স্ক শিশু, পাগল ব্যক্তি, মাতাল ব্যক্তি, তাদের কাজ সম্মতি হিসেবে গণ্য হবে না। এখন যদি পরীক্ষার হলে সংজ্ঞা আসে সম্মতি কাকে বলে, আপনি লিখবেন দণ্ডবিধান 90 ধারা মোতাবেক নিম্নলিখিত বিষয়গুলো সম্মতি হিসেবে গণ্য হবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ক্ষতির ভয়ভীতি দেখায় সম্মতি নিলে সম্মতি হবে? হবে না। তাহলে ভয়ভীতির মাধ্যমে সম্মতি সম্মতি হবে না। তারপরে আপনি ইচ্ছা করলে 5টা করতে পারবেন। ভয়ভীতির মাধ্যমে সম্মতি সম্মতি হিসেবে গণ্য হবে না, বা ভ্রান্ত ধারণা বা তত্ত্বের ভুলের কারণে কোনো সম্মতি সম্মতি হিসেবে গণ্য হবে না। তারপরে 12 বছরের কম বয়স্ক কোনো শিশুর সম্মতি সম্মতি হিসেবে গণ্য হবে না। পাগল ব্যক্তির সম্মতি সম্মতি হিসেবে গণ্য হবে না। মাতাল ব্যক্তির সম্মতি সম্মতি হিসেবে গণ্য হবে না। তাহলে বলেন 5টা, আপনারা বেশি লাগবেন 5টা লাগবেন। বলেন 1 নাম্বার
ভয়ভীতি, 2 নম্বর ভুল ধারণা, 3 নম্বর শিশু, 4 নম্বর পাগল, 5 নম্বর মাতাল। যদি বলে কোন কোন ব্যক্তির সম্মতি সম্মতি হিসেবে গণ্য হবে, লেখবেন এই 5 ধরনের ব্যক্তি ব্যতীত বা এই 5টা ক্ষেত্র ব্যতীত সকল সম্মতি সম্মতি হিসেবে কি হবে, গণ্য হবে। দ্বারা হলো দণ্ডবিধির কত দ্বারা? 90 দ্বারা। এটা গত ক্লাসে পড়া ছিল না। তাহলে আমাদের 90 থেকে শুরু হলো আজকে নাকি? 90 থেকে না হিসেবে 92 তো ফ্রি পড়ছি আমরা। 91 দ্বারা যে সমস্ত কার্য সাধিত ক্ষতি থেকে স্বতন্ত্রভাবে একটা অপরাধ হিসেবে গণ্য হয় সে সমল কাজ কি করতে হবে, বর্জন করতে হবে। যে সমস্ত কার্য সাধিত ক্ষতি থেকে স্বতন্ত্রভাবে একটা অপরাধ হয় সে সকল কার্য বর্জন। এটা কেমন কথা? এখানে কয়টা দ্বারাই সম্মতি দেয়া কাজ করলে অপরাধ হিসেবে গণ্য হয় না বলেন তো, আঙ্গুল উঠান। ইতিমধ্যে পড়ে আসছি যে সম্মতি সহকারে কাজ অপরাধ হিসেবে গণ্য নয়, এরকম কয়টা দ্বারা পড়ছি আমরা? কয়টা? আদিল খান 3 আঙ্গুল উঠাইছেন। শিওর? বাকিরা কি সবাই একই মত? মানে সম্মতি সহকারে কাজ অপরাধ হিসেবে গণ্য হয় না, পূর্বে কয়টা দ্বারা পড়ে আসছি আমরা এখানে? এখন বই গণতেছেন? 87 দ্বারা সম্মতি আছে না, অপরাধ কিন্তু হয় না। 88 দ্বারা সম্মতি আছে না, অপরাধ কিন্তু হয় না। 89 দ্বারা সম্মতি আছে, অপরাধ হয় না। তাহলে 3টা দ্বারা। তাহলে 91 দ্বারা হচ্ছে এটা ব্যতিক্রমের ব্যতিক্রম। তাহলে সম্মতি সহকারে কোনো কাজ করলে কি অপরাধ হবে? অপরাধ হবে। দণ্ডবিধি 87, 88, 89, 3টা দ্বারা যে আমরা পড়লাম, সম্মতি সহকারে কোনো কাজ কি অপরাধ হয়েছে কিনা বলেন না একটু? হয়েছে? হয় নাই। কিন্তু 91 দ্বারা বলতেছে সম্মতি সহকারে কাজের ভিতরেও কি আছে, অপরাধ আছে। তাহলে এটা ব্যতিক্রমের ব্যতিক্রম না? 85-তে বলতেছে নেশাগ্রস্ত ব্যক্তির কাজ কি নয়, অপরাধ নয়। কিন্তু 86-তে বলতেছে নেশাগ্রস্ত ব্যক্তির কাজও কি, অপরাধ। কেন? কারণ হচ্ছে জেনে বুঝে জ্ঞাত সারে সে কি করছে, নেশা করছে। তাহলে 91 বলতেছে যে 87 দ্বারা যদিও বা সম্মতি থাকলে অপরাধ নয়, 88-তেও অপরাধ নয়, 89 অপরাধ নয়, কিন্তু 91 দ্বারা বলতেছে সম্মতি সহকারে কাজ করলেও 87, 88, 89 দ্বারা দায় থেকে সে কি পাবে না, রেহাই পাবে না। একটা উদাহরণ দিলে খুব সহজে বুঝতে পারবেন। তার মানে বোঝা গেছে যে সম্মতি নিয়ে কাজ করলেও সব ক্ষেত্রে কি পাবে না, রেহাই পাবে না। যেমন কেন রেহাই পাবে না? কারণ এই কাজটা এমন একটা কাজ, এটা এমন একটা কাজ কি, এই কাজটা শুধু সাধারণ কোনো কাজ না, এটার অন্তরালে এটার ভিতরে একটা কি আছে, অপরাধ লুকায়িত আছে। এই কাজের ভিতরে একটা কি আছে, অপরাধ আছে। যেমন ধরেন মূল বইয়ের উদাহরণটাই, গর্ভপাত একটা অপরাধ না? গর্ভপাত, গর্ভপাত একটা অপরাধ। দণ্ডবিধি 312, 13, 14 এই ধারাগুলো গর্ভপাতের বিষয়ে আলোচনা করা আছে। আচ্ছা, গর্ভপাত তো সবাই বুঝছেন বিষয়টা। আচ্ছা, তাহলে একজন যদি গর্ভপাত করতে আসে ডাক্তারের কাছে, তাহলে ডাক্তারের ওই যে যিনি গর্ভপাত করতে আসছে তার কি আছে, সম্মতি আছে? বোঝার চেষ্টা করেন। তার কিন্তু সম্মতি আছে, নাম্বার ওয়ান। ডাক্তারও তার কি কি করার ইচ্ছা আছে, উপকার করার বা মঙ্গল করার ইচ্ছা আছে। এবং ডাক্তার এই গর্ভপাতের কাজটা কিভাবে করছে, যথাযথ মনোযোগ এবং সতর্কতার সাথে করছে। তাহলে ডাক্তার কত দ্বারা রেহাই পাইছে একটু বলেন? কত দ্বারা রেহাই পাইছে? 88 দ্বারাই। কিন্তু কত দ্বারাই? 88 দ্বারা ডাক্তার রেহাই পেয়ে গেছে। কিন্তু 88 দ্বারাই ডাক্তার রেহাই পাবে না 91 দ্বারাই। কেন? কারণ গর্ভপাত একটা অপরাধ। সম্মতি ছিল ঠিক আছে, আজকে একটা অন্য অপারেশন করতেন, অন্য উপকার করার জন্য করতেন, যেহেতু সম্মতি সহকারে এমন একটা কাজ করছেন যে কাজটা একটা কি, অপরাধ। তাহলে গর্ভপাত একটা অপরাধ না? অপরাধ। তাহলে আপনি ডাক্তার 88 দ্বারাই রেহাই পাবেন না। কেন? কারণ সম্মতি সহকারে কাজটা করছেন ঠিক আছে, কিন্তু যে কাজটা করছেন এই কাজটা কি, একটা অপরাধমূলক কাজ। এই কাজটা কি, একটা অপরাধমূলক কাজ। এই হলো দণ্ডবিধি আইনের 91 দ্বারা। তাহলে দণ্ডবিধির 87, 88, 89 দ্বারাই যেখানে সম্মতি সহকারে কাজ করলে রেহাই পাওয়া যায়। এই জন্য তো আমি আপনাদের একটু প্রশ্ন করি মাঝে মাঝে, মানে আমি আমি এটা জাজ করতে চাই যে আপনারা কি আসলে জায়গাটা বুঝতেছেন কি না। কিন্তু আপনারা দুনিয়া সব কিচ্ছা কাহিনী লিখতে থাকেন এখানে, বুঝছেন? এখানে আপনারা 5 মাসের স্টুডেন্ট, 5 মাসে তো পড়লে পদোন্নতি হয়ে যায়। ভালো করে পড়লে 5 মাস পড়লে আর পড়াশোনা কিছু বাকি থাকে না, বুঝেন না? কিন্তু আচরণ করেন বাচ্চাদের মতো। এই ক্লাস শুরু হইলে আপনাদের যত অজর আপত্তি শুরু হয় অনেকের ক্ষেত্রেই। তাহলে 87, 88, 89 দ্বারা সম্মতিতে রেহাই পাইছে কিনা? পেয়ে গেছে কিন্তু। তাহলে 91 দ্বারাতে এই 87, 88, 89 দ্বারাকে কি করছে,
শক্ত করে ধরে ফেলছে যে না, রেহাই আপনি পাবেন না। কেন পাইলেন না? রেহাই কেন পাইছে না বলেন? বয়স কম হওয়ার কারণে রেহাই পাইছে না? বয়স বেশি হওয়ার কারণে পাইছে না? সরকারি চাকরিজীবী হওয়ার কারণে পাইছে না? নাকি এইখানে একটা স্বতন্ত্র অপরাধ লুকায়িত আছে এই জন্য? এখানে একটা স্বতন্ত্র অপরাধ লুকায়িত আছে এই জন্য সে কি পায় নাই? রেহাই পায় নাই। কি পায় নাই? রেহাই পায় নাই। বুঝাতে পারছি বিষয়টা? তাহলে 91 দ্বারা বলতেছে গর্ভপাত ছাড়া আরো অনেক উদাহরণ হতে পারে। তা আপনি গর্ভপাতের উদাহরণ কি আপনি বুঝছেন না এটা? আপনি বুঝার জন্য তো এক উদাহরণই যথেষ্ট। বুঝার জন্য তো একটাই যথেষ্ট। এখন যদি আমরা এই ধারার মধ্যে সারাদিন পড়ে থাকি তাহলে এটা নিয়ে আলোচনা করা যাবে সারাদিন। তো উদাহরণ আপনি একটা তৈরি করেন। এটা উদাহরণ তো আমি তো 1000 উদাহরণ দিতে পারবো এই জায়গায় বসে ইনশাল্লাহ। তাহলে আপনি যদি বুঝা থাকেন আপনি একটা তৈরি করবেন। এই জন্য তো আপনাদের এটা মেসেজটা অপশনটা বন্ধ রাখি। কথা বুঝেন নাই? এই যে মাত্র যে বললাম, কিন্তু আপনাদের খানে কথাগুলো ঢোকে না। তাহলে আমি যদি এই ধারাটা আপনাকে বুঝাইতে সক্ষম হয়ে থাকি, তাহলে নিজে নিজের একটা উদাহরণ আপনি ক্লাস শেষে তৈরি করার দরকার। তাহলে অপরাধ সম্মতি সহকারে অনেক কাজে অপরাধ হইতে পারে না? সম্মতির ভিতরেই যে সকল ক্ষেত্রে, সকল সম্মতির ক্ষেত্রে যে আপনার থাকবে, এটা তো অপরাধ। বিভিন্ন ভাই যে আসাদ ভাই লিখছে যে ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে অঙ্গহানি। তাহলে কিছু লোক চেষ্টা করবে যে আমি নিজে এখান থেকে কি করব, আমি যেহেতু এই কথাটা দ্বারাটা আমি বুঝে গেছি, তাহলে আমি এখান থেকে নিজে নিজে তৈরি করবো 10টা দ্বারা, 10টা উদাহরণ এরকম। তাহলে ভিক্ষাবৃত্তির জন্য কেউ যদি বলে যে আমি ভিক্ষা করতে চাই, তাহলে আপনি কি করেন? আমার অঙ্গহানি করে দেন। তাহলে ডাক্তারে কি করছে? সরল বিশ্বাসেই করছে অঙ্গহানি, করছে কি না? তারপরে সম্মতি নিয়েই করছে। কিন্তু অঙ্গহানি করলে ডাক্তার রেহাই পাবে? এই ডাক্তার কি রেহাই পাবে? অঙ্গহানি করা একটা অপরাধ না? একটা অপরাধ। এরকম অজস্র উদাহরণ হইতে পারে। তাহলে 91 দ্বারাটা আপনার বুঝার যে বিষয়টা, তাহলে 91 দ্বারা কি ব্যতিক্রম? ব্যতিক্রম দ্বারা, নাকি ব্যতিক্রমের ব্যতিক্রম দ্বারা? এটা এটা হলো ব্যতিক্রমের ব্যতিক্রম দ্বারা। 91 দ্বারা নিম্নের কোনটা সঠিক? সম্মতি সহকারে কাজ রেহাই যেন পেয়ে যায়, এটাকে সমর্থনের দ্বারা। সম্মতি সহকারে কাজ রেহাই পায় না, এটা বৈপরীত্য প্রদর্শনের দ্বারা। এটা হলো বৈপরীত্য প্রদর্শনের দ্বারা। এরপরে 91 দ্বারা অনুসারে কোনো কাজ সম্মতি সহকারে করলেও রেহাই পায় না। কোন কারণে? এই কাজটা সামান্য ক্ষতিকারক, কাজটা দেওয়ানি দেওয়ানি প্রকৃতির কোনো কাজ, নাকি এই কাজের অন্তরালে কোনো অপরাধ লুকায়িত? কাজের অন্তরালে কোনো অপরাধ লুকায়িত। বুঝছেন বিষয়টা? তাহলে এটা গর্ভপাতের উদাহরণ দিলে কি আর বাকি থাকে দ্বারা বুঝতে কোনো কিছু? বলেন তো। বাকি থাকে? আর বাকি থাকে না। আচ্ছা, 93 দ্বারা, 92 তো আমরা ইতিমধ্যে পড়ে আসলাম। পড়ছি না 92 দ্বারা? ইতিমধ্যে পড়ে আসছি 92 দ্বারা। 93 দ্বারা আলোচনা হলো সরল বিশ্বাসীকৃত সংবাদ, সংবাদ বহন, পরিবহন বা যোগাযোগ অপরাধ হিসেবে কি হবে না? গণ্য হবে। সরল বিশ্বাসের সংবাদ হতেই পারে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মানিব্যাগের ভিতরে ফোন ঠিকানা দেওয়া আছে সব, ঠিকানা নিয়ে ফোন দিছে যে এটা এটা ধরেন ফোন তার বাবা রিসিভ করছে বা মা রিসিভ করছে যে মানিব্যাগটা রাস্তায় পাইছি, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার কোনো টেনশন করেন না, এই হাসপাতালে আছে। হইতে পারে এরকম ঘটনা ঘটে না? রাস্তাঘাট রোড অ্যাক্সিডেন্ট হয় না? ঠিকানা খুঁজে বের করে ফোন দিছে। তাহলে আপনি গত ক্লাসটা মনে করেন নাই। 92 ধারার সাথে 92 ধারা গত ক্লাসে লম্বা আলোচনা হয়েছে। 92 ধারা আজকেও বললাম, আজকেও বলছি কিনা 92 ধারাটা? আজকেও কিন্তু বললাম যে 88 ধারার 4টা উপাদান, 92 ধারার কয়টা উপাদান? একটা মাইনাস। এটা কোনটা? সম্মতি। এটা কি? সম্মতি। একটা বিষয় আমি আপনাদেরকে বলার চেষ্টা করি। একটা হচ্ছে, এটা স্বাভাবিক ওনার প্রশ্নটা যুক্তি যে আবার বলেন না আমার 100 বার বলতে আমি বাধ্য, কারণ আমি চাই যেন সবাই বুঝুক। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, যদি এরকমটা হয় যে আমি পদোন্নতি নিব না, আমাকে আপনি কি করেন, আমাকে কেউ শাসন করুক, বা আমাকে কেউ কথা শোনাক, বা আমার বাচ্চারা আমাকে কথা বলুক, আমার স্ত্রী আমাকে কথা বলুক, আমার কলিগরা আমাকে কথা বলুক যে পড়েন, পদোন্নতি নেন, এটা এক ধরনের পদোন্নতির সিস্টেম। আর একটা হচ্ছে আমাকে কথা কে বলবে, আমি নিজে পদোন্নতি নিব, আমি আরো 10 জনকে নিয়ে আগাবো, হিসাব হচ্ছে এরকম। কথা বুঝেন নাই? এটা বলার টার্গেটটা হচ্ছে এই কারণে যে আপনার ভিতরে আগ্রহটা এমন একটা জায়গা থাকতে হবে যে আমি যে ক্লাস করাচ্ছি, যদি ক্লাসে পূর্ণ অ্যাটেনশন থাকেন, তাহলে একটা দ্বারার যখন আমি 25% বলি, এটা আবার কি বলছে বুঝি নাই। আপনার ক্লাস থেকে বের হয়ে যান, আমি হচ্ছে আসতে বলতে পারবো না। ঠিক আছে? আসতে বলার মতো বাংলাদেশ আর বহুত শিক্ষক আছে, আপনি ওইখানে যান। কথা বুঝাইতে পারছি সহজ হিসাব একদম। বুঝেন না ফারুক ভাই আমার কথাটা? মানে আস্তে আস্তে কথা বলে এরকম বহুত টিচার আছে বাংলাদেশ, আর আপনি ওইখানে যান।
বুঝাতে পারছি কথাটা আপনার? সহজ হিসাব একদম। হুম। আমি এইভাবেই কথা বলি ভাই, আজকে 10 বছর ধরে ক্লাস করে এইভাবে স্পিডলি কথা বলি, আস্তে এর চাইতে আস্তে বলতে পারি না, বুঝছেন? আচ্ছা। নেন, কত দ্বারা বলতেছিলাম? এগুলো যে 1 মাসের স্টুডেন্ট, বুঝছেন, ওরা 10 দিন 15 দিন এসে ক্লাস করে, এসে মেসেজ অপশন খোলা ফাইলে উল্টা পাল্টা লেখা শুরু করে। এগুলো আমাদের ক্লাসে রেগুলার স্টুডেন্ট না কিন্তু, মনে রাখবেন। মানে টেস্ট মূলক কিছু স্টুডেন্ট এসে ঢুকে ক্লাসে 10 15 দিনের জন্য, এসে সুযোগ পাইলে কমেন্টে উল্টা পাল্টা কথা লেখা শুরু করে। এই ব্যাচটা তো 5 মাস ধরে চলতেছে, এই কথাটা কেউ লেখে না এখন পর্যন্ত, আপনি লেখছেন আজকে। ঠিক আছে। প্রচুর পরিমাণ মানে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এগুলো বুঝতে হবে আপনাকে। নেন, দণ্ডবিধি আইনের কত ধারায় ছিলাম? 92 ধারা। 92 ধারার যে আলোচনাটা, যে সম্মতি শুধুমাত্র নয় আর বাকি সবগুলাই আছে, কি আছে? উপকার করার ইচ্ছা আছে, তারপরে সৎ বিশ্বাসে কাজটা করছে, আর একটা কিভাবে করছে কাজটা। আমি, উনি যে বললো যে আসতে বললেন, আমি কি কোনো আইনের ধারা বলতেছিলাম? বলেন, ওই সময় কি আমার কোনো আইনের ধারা চলতেছিল? তাহলে উনি বেয়াদবি করছেন ইচ্ছা করে, বলেন ইচ্ছাকৃত করছেন এই কাজটা? তখন কিন্তু আমি আইনের ধারাও বলতেছিলাম না কিন্তু। আপনি হুঁশিয়ার হয়ে যান, বলে দিলাম, খালি পড়াশোনা করলে পদোন্নতি হয় না। একজন আদর্শ স্টুডেন্ট কখনো টিচারের মুখে মুখে এই কথাটা বলতে পারবে না, যদি সে তার পদোন্নতির ইচ্ছা থাকে। কখনো এটা বলতে পারবে না, মানে সে যত জঘন্য টিচারই হোক না কেন। এটি আপনি মনে হয় স্কুলে একাডেমিক পড়াশোনাই করেন নাই। যদি পড়াশোনা করতেন তাহলে আপনি এভাবে কথা বলতে পারতেন না। আপনি বলেন, স্কুলে একজন টিচারের ক্লাস করাচ্ছে, আপনি এই কথা বলতে পারবেন কোনোদিন? বলেন, এটা বলা পসিবল? উনি স্কুল লাইফে এটা করে আসছে, এই জন্য এরকমটা করছে এখানে। এটাকে বলে আক্রমণ করা, এটাকে কি বলে? এটাকে বলে একরকম, দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ অ্যাটাক। ডাইরেক্ট আক্রমণ কিন্তু এটা। ঠিক আছে, অন্যরা কষ্ট নেবেন না প্লিজ, মানে একটা আইনের ধারা বলতে থাকতাম তখন, তখন তুমি এই কথাটা লিখতে পারতেন। তাহলে দণ্ডবিধি আইনের 92 ধারা আলোচনার বিষয়বস্তু হলো সম্মতি শুধুমাত্র নয় বাকি সবগুলো আছে, 88-র সাথে মিল। 93 ধারা সামান্য আপনার সরল বিশ্বাসে কোনো সংবাদ দিছে। তাহলে উনি এই সংবাদটা শুনে কি করছে? সংবাদ শুনে ধরেন তার মার মৃত্যু হয়ে গেল। এখন দেখলো এই ফোনটা কোন নাম্বার থেকে আসছিল, এই নাম্বার থেকে। কি করছে? যে ফোন করে বলছে যে ছেলেটা অ্যাক্সিডেন্ট করছে, শুনে মারা গেছে। তাহলে এই সংবাদ দেওয়ার জন্য তার মার মৃত্যু হয়ে গেল, তাহলে এই লোকটা কি অপরাধী কিনা? নর্মালি তো আপনি এমন একটা তথ্য প্রদান করছেন, এই তথ্যের ভিত্তিতে কোনো ব্যক্তির মৃত্যু হয়ে গেল, অপরাধমূলক জায়গা আছে নিয়ে আসার মতো। কিন্তু এই সংবাদটা কি আপনি কেন দিছেন? ক্ষতি হওয়ার জন্য? উদ্দেশ্য প্রণোদিতভাবে? না, সরল বিশ্বাসে। কি দিছেন এটা? সরল বিশ্বাসে দিছেন। তাহলে অর্থাৎ আমরা দণ্ডবিধি আইনের 93 ধারার আলোচনার প্রেক্ষাপট হলো যে আপনার সরল বিশ্বাসে কৃত কোনো সংবাদ, সরল বিশ্বাসে কোনো তথ্য বা কোনো কথা, এগুলো কোনো কিছু অপরাধ হিসেবে কি হবে না, গণ্য হবে না। ডাক্তার যদি রুগীকে বলে যে আপনার তো শরীরের অবস্থা খুব বেশি ভালো না, ঠিক আছে, বাকি যে কয়দিন আছে বেশি ভালো করে খাওয়া দাওয়া করেন, এই কথা শুনে ধরেন রুগীর মৃত্যু হয়ে গেল, তাই না? তাহলে এই সংবাদটা কি ডাক্তার ইচ্ছে করে বলছে যে আপনি মরে যান এই জন্য? না, সরল বিশ্বাস একটা সংবাদ তাকে প্রদান করছে। তাহলে এই ধরনের প্রেক্ষিতে যদি কোনো কিছু ঘটে যায়, তাহলে সেই ক্ষেত্রে সেটা কি হিসেবে গণ্য হবে না? অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা হলো কত ধারা? দণ্ডবিধি আইনের 93 ধারা। দণ্ডবিধি আইনের 93, বুঝছেন? তাহলে 93 ধারা আমার একটা কথাতে, ধরেন একজন ব্যক্তি একটা কথা বলছে আরেকজনের কাছে, এমন একটা কথা বলছে, এই কথাটাতে সে এত কষ্ট পাইছে, এই কষ্ট পাই সে আত্মহত্যা করে ফেলছে। তাহলে কথার প্রেক্ষিতে যদি কেউ আত্মহত্যা করে ফেলে, স্বাভাবিকভাবে সে কি, দণ্ডবিধি আইনে কিছু জায়গা আছে যে আমি একটা কথা বললাম, আমার কথার প্রেক্ষিতে যদি কেউ আত্মহত্যা করে ফেলে, তাহলে আমি আত্মহত্যা সহায়তাকারী। দণ্ডবিধির কত দ্বারা? 306 দ্বারা। আর যদি 18 বছরের কম বয়স্ক কোনো ব্যক্তিকে বা পাগলকে, ধরেন আমি কথা বললাম বা আমার কাজের দ্বারা আত্মহত্যা করে, তাহলে 305 দ্বারায় আমার শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড হইতে পারে। তাহলে আমার কথাতে একজন ব্যক্তি আত্মহত্যা করে ফেললো, তাহলে আমার দণ্ডবিধির 306 দ্বারাই কিন্তু 10 বছর পর্যন্ত শাস্তি হতে পারে। বুঝাইতে পারছি? কত দ্বারায়? 306 দ্বারায়, বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান আছে।
এখন আমি শাস্তির দায় থেকে রেহাই পাবো কত দ্বারাই? আমি বলবো আমি আমার কথাতে সে আত্মহত্যা কেন করে ফেলবে? এটা কেমন হইতে পারে? যেমন এখন আমি বললাম, নকুলকে বললাম যে নকুল, আমি তো তোমার গার্লফ্রেন্ডকে দেখে আসছি। কার সাথে? যে রুহুল আমিনের সাথে হাত ধরে ঘুরতেছে পার্কের ভিতরে। তাহলে আমি কি এই কথাটা নকুলকে আমি কিসের জন্য বলছি? সরল বিশ্বাসে বলছি যেন আমার বন্ধু কি হয়, একটু অ্যালার্ট থাকে, সতর্ক থাকে তার বান্ধবীর থেকে। বিষয়টা এরকম না? এখন নকুল যদি আমার কথা শুনে আত্মহত্যা করে ফেলে, আমি দণ্ডবিধি এনে ৩০৬ দ্বারায় আত্মহত্যা সহায়তাকারী হব না, ৯৩ দ্বারায় দায় থেকে কি পাবো? রেহাই পাবো। বুঝাতে পারছি বিষয়টা? এই আর কি, এরকম। এখন বুঝছেন সবাই? আচ্ছা, বুঝলে হলো। ৯৪ দ্বারা, ৯৪ দ্বারা হলো কোনো ব্যক্তিকে তাৎক্ষণিক মৃত্যু ভয় দেখায় কোনো কাজ করে নিলে অপরাধ হিসেবে কি হবে না? গণ্য হবে না। তাহলে আমি এমন একটা কাজ করলাম, আপনার এই কাজের পরিণতি কি হতে পারে? তাৎক্ষণিক মৃত্যু। মানে আপনাকে এমন একটা ভয় দেখাইলাম, মানে আপনাকে তাৎক্ষণিক আমি কি করে ফেলবো? মৃত্যু বা গুরুতর জখম, নাকি না দুইটাই সঠিক হবে? ৯৪ দ্বারা কি মৃত্যু বা গুরুতর জখম দুইটা শব্দই সঠিক হবে নাকি একটা শব্দ সঠিক হবে? এটা না, শুধুমাত্র মৃত্যু কিন্তু। এখানে গুরুতর জখম শব্দটা নাই এই জায়গায়। আমরা অনেকেই ভুল করি এই জায়গাটা, এমসিকিউ এর ক্ষেত্রেও ভুল করি। ৯৪ দ্বারাই মনে মনে করি যে তাৎক্ষণিক মৃত্যু বা গুরুতর জখম। না, তাৎক্ষণিক শুধু মৃত্যু ভয় হইতে হবে এই জায়গায়। এখানে গুরুতর জখমের কোনো শব্দ নাই। তাহলে তাৎক্ষণিক মৃত্যু ভয় দেখায় যদি কোনো অপরাধ করে নেওয়া হয়, তাহলে কার এখানে অপরাধ হবে না? কারটা? যে ভয় দেখাইছে তার কাজ অপরাধ নয়, নাকি যে ব্যক্তি অপরাধটা করছে তার কাজ অপরাধ নয়? নাকি দুইটাই সঠিক? যে অপরাধটা যার মাধ্যমে করা হয়েছে সেই ব্যক্তি অপরাধ নয়। ধরেন ধরেন আমি এক জায়গায় দারোয়ানের চাকরি করি, তাই না? এখন রাত্রেবেলা এসে ধরেন ডাকাত দল এসে আমার মাথায় অস্ত্র ধরছে যে গুলি করে দিব, যদি তুমি এটা কি করো, এই গেট খুলে দাও, সবগুলো আমরা নিয়ে চলে যাব। তাহলে দারোয়ান কত দ্বারা রেহাই পাবে? ৯৫ দ্বারা। কেন? কারণ দারোয়ানের তাৎক্ষণিক এমন যুক্তিসঙ্গত মৃত্যু ভয়ের কি সৃষ্টি হয়েছিল? আশঙ্কা সৃষ্টি হয়েছিল। অতএব সেই ক্ষেত্রে সে কি পেয়ে যাবে? রেহাই পেয়ে যাবে। দ্বারা কত? দণ্ডবিধির ৯৪ দ্বারা। তবে দুইটা ক্ষেত্রে সে রেহাই পাবে না। কি? খুন এবং মৃত্যুদণ্ডে দণ্ডনীয় রাষ্ট্রদ্রোহ কোনো অপরাধের ক্ষেত্রে রেহাই পাবে না। অন্য অন্য ক্ষেত্রে সে কি পাবে? রেহাই পাবে। এখন আমার আমার খাতে বন্দুক ধরে বা আমার মাথায় পিস্তল ডাকাত যদি বলে ওরে গুলি করো, আমি গুলি করে দিলাম, রেহাই পাবো? নো, আমি রেহাই পাবো না। কেন? কারণ আমি তো আরেকজনের মৃত্যু মৃত্যু ঘটাইলাম। আরেকটা কি, এমন রাষ্ট্রদ্রোহ একটা অপরাধ করলাম, তার মানে বোঝা যায় নিজের জীবন বাঁচানোর জন্য অন্য কেউকে আমি, মানে আত্মরক্ষার অধিকারের ক্ষেত্রে হলে ভিন্ন, কিন্তু আমার আমাকে অন্য ব্যক্তি আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছে, এই জন্য আমি কাউকে খুনও করতে পারি না, মৃত্যুদণ্ড হইতে পারে এমন কোনো রাষ্ট্রদ্রোহ অপরাধ আমি করতে পারি না। এছাড়া আমাকে যদি কেউ মৃত্যুর ভয় দেখায় তাৎক্ষণিকভাবে, তাহলে আমি কি করতে পারি? অন্য যে কোনো অপরাধ করতে পারি, আমি দায় থেকে রেহাই পেয়ে যাব। দ্বারা কত? দণ্ডবিধি আইনের ৯৪ দ্বারা। দণ্ডবিধি আইনের ৯৪ দ্বারা। বুঝাতে পারছি বিষয়টা? তাহলে ৯৪ দ্বারা রেহাইটা কে পালো? যে ভয় দেখাইলো সে কিন্তু না, যার দ্বারা অপরাধটা করায় নেওয়া হইলো কে? এই যে আমি শরীফুল দারোয়ান, আমি কিন্তু রেহাই পেয়ে গেলাম। কিন্তু দারোয়ান কেন রেহাই পাবে না? দুইটা ক্ষেত্রে রেহাই পাবে না। যদি আমি কাউকে মৃত্যু ঘটায় ফেলি অথবা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোনো রাষ্ট্রদ্রোহ অপরাধ করে ফেলি, তাহলে সেই ক্ষেত্রে আমার রেহাই পাওয়ার কোনো কি নাই? সুযোগ নাই। দ্বারা হলো দণ্ডবিধি আইনের কত দ্বারা? ৯৪ দ্বারা। তাহলে এমসিকিউ প্রশ্ন, দণ্ডবিধি আইনের ৯৪ দ্বারা যদি কোনো ব্যক্তিকে এমন কোনো ভীতি প্রদর্শন করে কোনো অপরাধ করে নেওয়া হয়, তাহলে অপরাধ হিসেবে গণ্য হবে না। কিরকম ভয়? তাৎক্ষণিক মৃত্যু ভয়ের আশঙ্কা সৃষ্টি করে, এটা সঠিক? তাৎক্ষণিক গুরুতর জখমের আশঙ্কা সৃষ্টি করে, এটা সঠিক? নাকি দুইটাই সঠিক? শুধু তাৎক্ষণিক মৃত্যু ভয়ের আশঙ্কা সৃষ্টি করে, এটাই সঠিক। এটা এমসিকিউ প্রশ্ন আসলে আমরা অনেকে কি করতে পারি? ভুল করে ফেলতে পারি। এই জন্য এটা কি করবেন? লক্ষ্য রাখবেন। ঠিক আছে? এই যে একটা সময় মাঝামাঝি আসছে না, এখন কিন্তু একটা সহজ কথা বলে দিই, অনেকে কিন্তু এরকমটা লাগবে যে ফৌজদারি পড়া শেষ, সাক্ষ্য আইন শেষ, পুলিশ আইন শেষ, দণ্ডবিধি আইন পড়তেছেন, হঠাৎ করে দেখবেন মাথার ভিতরে হঠাৎ করে এরকম একটা পজিশন সৃষ্টি হবে আপনার, যে দেখবেন মনে করতে পারতেছেন না কোনো কিছু, ভুলে যাচ্ছেন আইনগুলা, এরকম হয়ে যাবে কিন্তু অনেকের ক্ষেত্রে। আপনাকে আপসেট হওয়ার কোনো কারণ নাই, এটা সবার ঘটবে, আমার ক্ষেত্রেও ঘটছে সবার। অনেকগুলো আইন হয়ে গেছে না, দেখবে দণ্ডবিধির ধারার সাথে ফৌজদারি মিলে যাচ্ছে। আবার সাক্ষ্য আইনের কোনটা সাক্ষ্য আইনের ১২০, কোনটা দণ্ডবিধির ১২০, এরকম একটা জটিলতা কিন্তু সৃষ্টি হবে, এবং এই বইয়েই 70% লোক পড়া ছেড়ে দেয়। কিন্তু এটা একটা সহজ সমাধান, অটোমেটিকলি ঠিক হয়ে যায়। এটা এটা আল্লাহ পাকের একটা পরীক্ষা হতে পারে, সবার ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা ঘটবে।
যতই দিন যাবে পেস লাগতে থাকবে, মনে থাকে আমার তো আর মনে থাকতেছে না, দ্বারা বেশি হয়ে গেছে। এই জন্য আপনাকে এই সময়ের ভিতরে এসে নিরাশ হওয়ার কোনো কারণ নাই। যদি আপনি মনে করেন যে আমার দ্বারা হচ্ছে না, আগামী বছর কিন্তু এই আইনগুলো আপনাকে চ্যালেঞ্জ করতে হবে, নতুন করে আবার সব পড়তে হবে। অতএব এই জায়গায় এসে আপনাকে আপসেট হওয়ার, ঘাবড়ানোর কোনো কারণ নাই। এই সমস্যার অটো সমাধান হবে ইনশাল্লাহ। অতএব আপনার এই যে রিভিশনের যে জায়গাটা, এটা রাখার চেষ্টা করবেন। আর গ্রুপ স্টাডি যে জায়গাটা, এটা করার একটু কি করবেন, চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর রোজার মাসে এখন যদি 2 ঘন্টা পড়েন, রমজান মাসে আপনি 1 ঘন্টা পড়বেন, সমান বরকত পাবেন ইনশাল্লাহ। রমজান মাসে যেন আপনার পড়াটা বন্ধ না হয়ে যায়, এটা ক্লাস চলবে আমাদের কন্টিনিউ ইনশাল্লাহ। অতএব এই জায়গাটা আপনার একটা মিসিং এর বড় জায়গা। তারা হয়তো আগামী সপ্তাহ থেকে হয়তো আমাদের রমজান শুরু হবে ইনশাল্লাহ। অতএব একটা আগে থেকে চ্যালেঞ্জ রাখবেন যে আমি আগে 2 ঘন্টা পড়তাম, এখন 1 ঘন্টা পড়বো প্রয়োজনে। আপনি বরকত পাবেন ইনশাল্লাহ। আর রোজার পরে দেখবেন দেখতে দেখতে পরীক্ষা চলে আসে, দেখতে দেখতে দেখবেন কি পরীক্ষা চলে আসে আমাদের রমজানের ভিতরে ইনশাল্লাহ। দণ্ডবিধান শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। ফৌজদারি কার্যবিধি আইনের দণ্ডবিধি আইনের পরবর্তী ধারা 95 দ্বারা সামান্য ক্ষতিকারক কার্য কি হিসেবে গণ্য হবে না? অপরাধ হিসেবে গণ্য হবে না। সামান্য ক্ষতিকারক কার্য অপরাধ হিসেবে গণ্য হবে। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমা করবেন, আমি আসলে কখনো এরকমটা করি না। সারাদিন অফিসের কাজ, রাত্রে আমি 4টা 5টা পর্যন্ত বইয়ের কাজ করি, ঘুম বলতে আমার কোনো কিছু নাই। যখন এরকম একটা কথা কেউ তাৎক্ষণিক লিখে, খুব কষ্ট লাগে সত্যি কথা এই কথাগুলো। আমি এটা আশা করি না আপনাদের কাছ থেকে। ঠিক আছে, তো আপনি ক্ষমা করবেন ফারুক ভাই, কষ্ট পেলে ক্ষমা করবেন। আমি আসলে মেন্টালি ভাবে প্রস্তুত ছিলাম না আপনার এই প্রশ্নটার জন্য। ঠিক আছে, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আচ্ছা, নেন। কারণ মানুষের মেন্টালিটি সব সময় সমান থাকে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। দণ্ডবিধি আইনের 95 দ্বারা সামান্য ক্ষতিকারক কার্য অপরাধ হিসেবে গণ্য হবে না। কতটুকু ক্ষতিকারক কার্য এটা? কত টাকার ক্ষতি? 10 টাকা? মানে 10 টাকা পর্যন্ত সম্পত্তির ক্ষতি? 50 টাকা পর্যন্ত সম্পত্তির ক্ষতি? নাকি 100 টাকা পর্যন্ত সম্পত্তির ক্ষতি? কোনটা সঠিক হবে? কত টাকা? 10 টাকা? 50 টাকা? 100 টাকা? নাকি একটাও সঠিক নয়? উত্তর হবে একটাও সঠিক নয়। একটাও সঠিক নয়। তাহলে সামান্য ক্ষতিকারক কার্য অপরাধ হিসেবে গণ্য নয়, এই কথা আমরা ফৌজদারির কোন এক জায়গায় পড়ছিলাম, যেটা পিআরবি রিলেটেড ছিল। কত? ফৌজদারি কার্যবিধির 157, পুলিশ প্রবিধানের কত বিধি? ফৌজদারি কার্যবিধির 157, পুলিশ প্রবিধানের কত? 257। ফৌজদারি কার্যবিধির 157, পুলিশ প্রবিধানের কত? 257। কি ছিল? যে সামান্য ক্ষতিকারক কার্য অপরাধ হিসেবে কি নয়, মানে সামান্য ক্ষতিকারক কার্য হলেও তদন্ত করা থেকে বিরত থাকতে পারে। 257-তে পড়ছিলাম না এই কথাটা, 157-র সাথে? আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হলো সামান্য ক্ষতিকারক কার্য মানে এমন ক্ষতি যে ক্ষতির জন্য কোনো সুস্থ মস্তিষ্কের ব্যক্তি, কোনো স্বাভাবিক বা সুস্থ জ্ঞান বা মস্তিষ্কের ব্যক্তি কোনো ধরনের কি করবে না, কোনো ধরনের অভিযোগ বা কোনো নালিশ করবে না, এমন ক্ষতি। তাহলে এটা ধরে নিতে হবে। তাহলে ধরেন আপনার কাছ থেকে যদি আম পেড়ে নেয়, আপনি যদি আম আম পেড়ে নেওয়ার জন্য কোর্টে যান বা থানায় গিয়ে অভিযোগ করেন, তাহলে কি আপনি সুস্থ একটা আম নেওয়ার জন্য? এখন আম নিয়ে গেছে ধরেন 2 মণ, তাহলে আপনি অভিযোগ করতেই পারেন যে আমার কাছ থেকে 2 মণ আম নিয়ে চলে গেছে, তাই না? এটা ভিন্ন কথা। আপনার ফুলের বাগান থেকে 2টা ফুল কেউ নিয়ে নিছে, আপনি বলতে পারেন যে ভাই এটা কি করলেন, কিন্তু এটার জন্য কি কেউ অভিযোগ করতে যাবে? যাবে না। তাহলে এমন ক্ষতি যে ক্ষতির জন্য সুস্থ মানুষ কারো কাছে কি করবে না, অভিযোগ বা নালিশ করবে না, এমন ক্ষতিকারক কার্য কি নয়, অপরাধ হিসেবে গণ্য নয়। এই ছিল দণ্ডবিধানের কত দ্বারা? 95 দ্বারা। কত? 95 দ্বারা। তাহলে এতক্ষণ যে জায়গাগুলো ছিল, এই জায়গাগুলোর ক্ষেত্রটা হলো এরকম যে অপরাধ হবে, কিন্তু অপরাধের দায় থেকে কি পাবে? রেহাই পাবে। কিন্তু 2টা ধারা ছিল এর ভিতরে আবার ব্যতিক্রম। এই 2টা ধারা কি কি? কি কি 2টা ধারা? 86 91। 86 এবং কত? 91 ধারা। এরপরের যে অংশটা, এটা হলো প্রতিরক্ষার অধিকার সম্পর্কিত। কি সম্পর্কিত? প্রতিরক্ষার অধিকার সম্পর্কিত। দণ্ডবিধি আইনের 96 থেকে 106 ধারার এই আলোচনাটা। দণ্ডবিধি আইনের 96 ধারা বলতেছে প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কোনো কিছু অপরাধ হিসেবে কি হবে না, গণ্য হবে না। প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কোনো কিছুই কি হবে না, অপরাধ হিসেবে গণ্য হবে না। তাহলে প্রতিরক্ষার অধিকার মানে আত্মরক্ষার অধিকার। আর এই আত্মরক্ষার অধিকার কয়টা ভিত্তির উপর প্রতিষ্ঠিত? এই ধরনের অধিকার কয়টা ভিত্তির উপর প্রতিষ্ঠিত কেউ বলতে পারবেন? হ্যালো, ক্লাসে, হ্যাঁ। প্রতিরক্ষার অধিকার কয়টা বিষয়ের উপর প্রতিষ্ঠিত? পরে বলতেছি ক্লাস শেষে।
দুইটা ক্লাস আছে, দুইটা। তাহলে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার, এটা কিন্তু এমসিকিউ পরীক্ষার প্রশ্ন আসছে, আমি আমার এমসিকিউ যে সবার আগে ইন করাইছি, প্রশ্ন আসছে কিন্তু। প্রতিরক্ষার অধিকার দুইটা ভিত্তির উপর প্রতিষ্ঠিত। দেহ এবং সম্পত্তির ক্ষেত্রে অধিকার প্রয়োগ করা যাবে, এটা একটা ভিত্তি। যতটুকু দরকার ততটুকু পর্যন্ত ক্ষতি সাধন করা যাবে। এগুলো আমরা প্রশ্ন আকারে পড়াবো, পরে অসুবিধা নাই। দণ্ডবিধি 96 দ্বারা বলতেছে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কোনো কিছু অপরাধ হিসেবে কি হবে না, গণ্য হবে না। তাহলে এই ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার যে প্রয়োগটা করবেন, এই অধিকারের সম্পর্কিত কয় ধরনের অধিকার আছে এটা, অধিকারটা কয় ধরনের, দুই ধরনের। দেহ সম্পর্কিত অধিকার, সম্পত্তি সম্পর্কিত অধিকার। তাহলে আমরা এখন যেগুলা পড়বো অধিকারের বিষয়গুলো নিয়ে, এই অধিকারে কখনো মৃত্যু ঘটাইতে পারবেন, অধিকারে কখনো আঘাত করতে পারবেন, অধিকারের মাধ্যমে কখনো প্রতিহত করতে পারবেন। অধিকারের বিভিন্ন ধরনের তারতম্য বা মাত্রা আছে। তাই এই অধিকার প্রয়োগের জায়গা কয়টা, দুইটা, দেহ আর এটা কি, সম্পত্তি। তাহলে দেহের ক্ষেত্রে কখনো অধিকার প্রয়োগ করা যায়, মনুষ্য দেহ, মনুষ্য দেহ ক্ষুণ্ণকারী এমন কোনো অপরাধ যেটা নিজের দেহ এবং অন্য ব্যক্তির দেহের ক্ষেত্রেও হতে পারে। তাহলে আমার দেহের ক্ষতি হতে পারে, আপনি মামুন আপনার দেহের ক্ষতি হতে পারে, এমন কোনো একটা অপরাধ, এটা আমার দেহের এবং মামুনের দেহ রক্ষার জন্য আমি অধিকার প্রয়োগ করতে পারি। আরেকটা কি, দণ্ডবিধি আইনের 17 নম্বর অধ্যায় সম্পত্তির বিরুদ্ধে অপরাধ, চুরি ডাকাতি দস্যুতা অনিষ্ট আছে না, সংজ্ঞাধীন কোনো অপরাধের ক্ষেত্রে কোনো সম্পত্তি নিজের সম্পত্তি হইতে পারে, অন্যের সম্পত্তি হইতে পারে, স্থাবর সম্পত্তি হইতে পারে, অস্থাবর সম্পত্তি হইতে পারে, এদের বিরুদ্ধেও এই অধিকারগুলো কি করা যায়, প্রয়োগ করা যায়। তাহলে যদি আরো সহজে বলি, দণ্ডবিধি আইনের 97 দ্বারা এই অধিকার দুইটা ক্ষেত্রে প্রয়োগ করা যায়। প্রথমত দেহ, দ্বিতীয়ত কি, সম্পত্তি। দেহ বলতে কার, নিজের দেহ হতে পারে, অন্যের দেহ হতে পারে। সম্পত্তি বলতে নিজের সম্পত্তি হতে পারে, অন্যর সম্পত্তি হতে পারে, স্থাবর হতে পারে, অস্থাবর হতে পারে। তাহলে এমসিকিউ প্রশ্ন, প্রতিরক্ষার অধিকার দেহের বিরুদ্ধে প্রয়োগ করা যায় বা দেহের ক্ষেত্রে প্রয়োগ করা যায়, এটা কি নিজের দেহের জন্য প্রযোজ্য নাকি অন্যের দেহের জন্য? উত্তর দুইটাই সঠিক। প্রতিরক্ষার অধিকার স্থাবর সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য নাকি অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে? দুইটাই সঠিক। প্রতিরক্ষার অধিকার নিজের সম্পত্তির জন্য প্রযোজ্য নাকি অন্যের সম্পত্তির জন্য প্রযোজ্য? উত্তর হলো দুইটাই সঠিক। তাহলে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের ভিত্তি কয়টা, কয়টা ভিত্তির উপর প্রতিষ্ঠিত? দুইটা। প্রতিরক্ষার অধিকার কয় ধরনের? দুই ধরনের। দেহ সম্পর্কিত অধিকার, সম্পত্তি সম্পর্কিত অধিকার। দেহের বিরুদ্ধে এই অধিকার কখন প্রয়োগ করা যায়? যদি দেহের উপর আক্রমণ হতে পারে, দেহ ক্ষুণ্ণ হতে পারে, এমন কোনো অপরাধের বিরুদ্ধে অধিকার প্রয়োগ করা যায়। সম্পত্তির বিরুদ্ধে অধিকার কখন প্রয়োগ করা যায়? দণ্ডবিধি আইনের সংজ্ঞাধীন চুরি দস্যুতা ডাকাতি বা এই সংজ্ঞাধীন কোনো অপরাধ বা এই ধরনের অপরাধের বিরুদ্ধে কোনো নিজের সম্পত্তি, অন্যের বা স্থাবর অস্থাবর সম্পত্তির বিরুদ্ধে অধিকার কি করা যায়, প্রয়োগ করা যায়। অনেকেই দণ্ডবিধি আইনের 96 থেকে 106 মনে করে আমি খুব ভালো জানি, মানে আমিও হয়তো এরকম হতে পারে, কিন্তু আসলে মনে করলে হবে না, এটার গভীরতা কিন্তু অনেক বেশি। যদি পরীক্ষার প্রশ্ন আসে, আপনি জানেন বাংলাদেশ পুলিশের 90% স্টুডেন্ট এই প্রশ্নটাতে ভুল করবে যে আত্মরক্ষার অধিকার দেহ এবং সম্পত্তির ক্ষেত্রে কখন প্রয়োগ করা যায়। ম্যাক্সিমাম লোক লিখবে 100 দ্বারাই 6টা ক্ষেত্রে দেহের ক্ষেত্রে করা যায়, 103 দ্বারাই সম্পত্তির ক্ষেত্রে 4টা দ্বারাই করা যায়। কিন্তু আসলে প্রশ্ন কিন্তু ওইখানে না। দেহের ক্ষেত্রে অধিকার প্রয়োগ করা যায় 97 দ্বারায়, সম্পত্তির ক্ষেত্রে অধিকার প্রয়োগ করা যায় কত দ্বারায়, 97 দ্বারাই। দেহের ক্ষেত্রে কখন? মনুষ্য দেহ ক্ষুণ্ণ হতে পারে, মনুষ্য দেহের বিরুদ্ধে আক্রমণ হতে পারে, এইরকম পরিস্থিতিতে হোক নিজের দেহ হোক অন্যের দেহ। সম্পত্তি বিরুদ্ধে চুরি হইতে পারে, দস্যুতা হইতে পারে, ডাকাতি হইতে পারে, অনিষ্ট হইতে পারে, অনধিকার প্রবেশ হইতে পারে। এরকম ক্ষেত্রে স্থাবর সম্পত্তি হোক অস্থাবর সম্পত্তি হোক, নিজের সম্পত্তি হোক অন্যের সম্পত্তি হোক, এই অধিকার প্রয়োগ করা যায়। তাহলে 100 দ্বারার প্রশ্ন কি, যে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে বা দেহের ক্ষেত্রে এই অধিকার প্রয়োগ করে কি মৃত্যু ঘটানো যায়? তখন দণ্ডবিধির 100 দ্বারাই 6টা ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়। তাহলে দেহের ক্ষেত্রে অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানোর দ্বারা কত, 100 দ্বারা। দেহের ক্ষেত্রে অধিকার প্রয়োগ করা যায় দ্বারা কত, 97 দ্বারা। দেহের ক্ষেত্রে শুধু অধিকার প্রয়োগ করবেন না এবং মৃত্যু ঘটাবেন না, মাঝামাঝি অবস্থানে থাকবেন দ্বারা কত, 101 দ্বারা। দ্বারা কত দ্বারা, 101 দ্বারা।
সম্পত্তির ক্ষেত্রে অধিকার প্রয়োগ করা যায় 97 দ্বারা। সম্পত্তির ক্ষেত্রে অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যায় দ্বারা কত? 103 দ্বারা। সম্পত্তির ক্ষেত্রে অধিকার প্রয়োগ করবেন, কিন্তু শুধু অধিকার প্রয়োগ করবেন না এবং মৃত্যু ঘটাবেন না, যতটুক প্রয়োজন ততটুক পর্যন্ত ক্ষতি সাধন করবেন দ্বারা কত? 104 দ্বারা। বুঝাইতে পারছি? তাহলে দেহ এবং সম্পত্তি নিয়ে তিনটা প্রশ্ন। দেহের বিরুদ্ধে শুধু আত্মরক্ষার অধিকার প্রয়োগ করার দ্বারা 97। এই অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবেন 100 দ্বারা 6টা ক্ষেত্রে। মৃত্যু ঘটাইতে পারবেন না, যতটুক দরকার ওইটুকু ক্ষতি সাধন করে অধিকার প্রয়োগ করতে পারবেন 101 দ্বারা। আর সম্পত্তির জন্য 97, 103, 104 দ্বারা। এখন দণ্ডবিধি আইনের 99 দ্বারা এই আত্মরক্ষার যে অধিকার প্রয়োগ করবেন, এই অধিকার প্রয়োগের জন্য সীমাবদ্ধতা, এই অধিকার প্রয়োগের পূর্ব শর্ত, বা যে ক্ষেত্রে এই ধরনের অধিকার কি করা যায় না, প্রয়োগ করা যায় না, যে ক্ষেত্রে অধিকার কি করা যায় না, প্রয়োগ করা যায় না, এটার দ্বারা হবে দণ্ডবিধির 99 দ্বারা। তাহলে দণ্ডবিধির 99 দ্বারা আলোচনা বিষয়বস্তু কি? দণ্ডবিধির 99 দ্বারা আলোচনার বিষয়বস্তু কোন ক্ষেত্রে প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যায় না, এটা প্রতিরক্ষার অধিকার প্রয়োগের পূর্ব শর্ত এটা, প্রতিরক্ষার অধিকার প্রয়োগের শর্ত এটা, প্রতিরক্ষার অধিকার প্রয়োগের সীমাবদ্ধতা এটা, প্রতিরক্ষার অধিকার প্রয়োগের ক্ষেত্রে বিবেচ্য বিষয় এটা, নাকি সব কয়টাই সঠিক? সব কয়টাই সঠিক। সব কয়টা আলোচনায় হলো দণ্ডবিধির 99 দ্বারা। শর্ত, পূর্ব শর্ত, বিবেচ্য বিষয়, প্রতিবন্ধকতা, সীমাবদ্ধতা, অধিকারের সীমা, যা আছে সব আলোচনা 99 দ্বারা। এই অধিকার প্রয়োগ করতে গেলে আপনাকে সর্বপ্রথম যে দ্বারাটাকে নিতে হবে বা আপনাকে মাথায় নিতে হবে, সেটা কত দ্বারা? 99 দ্বারা। এটা মৃত্যু ঘটানোর জন্য হোক, অন্য আপনার সাধারণ ক্ষতির জন্য হোক, যাভাবে হোক। তাহলে 99 দ্বারার যদিও বা 1, 2, 3, 4 নাই, চারটা অংশ তবু আমরা ভাগ করব। কি চারটা অংশ হলো? আপনি একদম সহজভাবে যদি বুঝতে চান, যে বইয়ের ভাষা হলো পদাধিকার বলে সদ্বিশ্বাসে সরকারি কর্মচারী কর্তৃক সম্পাদিত কার্য, যদিও বা কাজটা আইনত যথাযথ যুক্তিসঙ্গত নয়, এই কাজের দ্বারা কোনো ব্যক্তির মৃত্যু বা গুরুতর জখমের সম্ভাবনা না থাকলে। এটা হলো প্রথম। দ্বিতীয় হলো সরকারি কর্মচারীর নির্দেশে কোনো কার্য সম্পাদনকারী ব্যক্তি, ওই ব্যক্তির কাজের দ্বারা কোনো ব্যক্তির মৃত্যু বা গুরুতর জখমের সম্ভাবনা না থাকলে। তৃতীয়ত হলো প্রতিরক্ষা অধিকার প্রয়োগ করার সময় যদি সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের সুযোগ থাকে, তাহলে অধিকার প্রয়োগ করা যায় না। 4 নাম্বার হলো যতটুক দরকার, যতটুক আক্রমণ, ততটুকুই এই অধিকার প্রয়োগ করা যাবে, এর বেশি করা যাবে না। তাহলে আপনি এখানে 99 এর 1, 2, 3, 4 নিয়ে যদি খুব সহজে বুঝতে চান, তাহলে আত্মরক্ষার অধিকারটা কখন প্রয়োগ করা যায়? প্রশ্ন। কোনো অপরাধের ক্ষেত্রে এখনো হয় নাই, অধিকার প্রয়োগ করা যাবে? কোনো অপরাধ এখনো সংগঠিত হয় নাই, অধিকার প্রয়োগ করা যাবে? কথা বলেন। উত্তর হলো যাবে। অপরাধ সংগঠিত হওয়ার আগেও অধিকার প্রয়োগ করা যায়। দণ্ডবিধি আইনের 102 দ্বারা, যদি মূল বই খোলা থাকে কারো কাছে, মূল বই খুলে দেখবেন দণ্ডবিধির 102 দ্বারা একটা চমৎকার কথা বলা আছে, কি জানেন? 102-এ বলা আছে যে দেহের ব্যক্তিগত প্রতিরক্ষা অধিকার অপরাধ সংগঠিত না হয়ে থাকিলেও উক্ত অপরাধ সংগঠনের উদ্যোগ বা ভীতি হইতে দেহ বিপন্নকারী যুক্তিসঙ্গত আতঙ্ক সৃষ্টি হইবার সঙ্গে সঙ্গে আরম্ভ হয়। মানে অপরাধ মানে কি? আমাকে এসে যদি কেউ একটা আঘাত করে, এটা নাম অপরাধ না? অপরাধ। কিন্তু কেউ আমার কাছে আসতেছে, এখনো আমাকে আঘাত করে নাই, আমি কিন্তু অধিকার প্রয়োগ করতে পারবো। মনে হচ্ছে আমার কাছে কি যে আমাকে মারতে আসতেছে, এটার নাম কি? যে সে যে আমার দিকে আসতেছে এভাবে, এটার নাম হলো কি? আক্রমণ। এমন অঙ্গভঙ্গি, এমন চালচলন, এমন ভাবভঙ্গি যার মাধ্যমে কোনো ব্যক্তির মনে কি হয়? ভীতির সঞ্চার হয়। ভীতির সঞ্চার হয়, সেটাকে কি বলা হয়? আক্রমণ বলা হয়। তাহলে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করার জন্য অপরাধের দরকার নাই, আঘাতের দরকার নাই, আক্রমণের জন্যও যাবে। যাই হোক, আমরা 99 দ্বারা এই চারটা বিষয় বুঝি। তাহলে আমার বিরুদ্ধে যদি কেউ কোনো অপরাধ করে, তাহলে আমি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবো। কতটুক? আমাকে যদি কেউ মারাত্মকভাবে আঘাত করতে চায়, আমিও মারাত্মকভাবে করব। আমাকে যদি সাধারণভাবে করতে চায়, সাধারণভাবে করবো। নিয়মটা এটা না? এইটা। কিন্তু আত্মরক্ষার অধিকারটা কার জন্য প্রযোজ্য? পুলিশের জন্য নাকি জনসাধারণের জন্য? বলেন। পুলিশের জন্য প্রযোজ্য নাকি জনসাধারণের জন্য এই অধিকারটা? সবার জন্যই, বাংলাদেশের সকল নাগরিকের জন্যই প্রযোজ্য। এখন ধরেন আপনার নাম হচ্ছে রাশেদুল ইসলাম, আপনি একজন নাগরিক, আমিও একজন নাগরিক। তাহলে আপনার কাজের মাধ্যমে যদি আমার একটু আঘাতের বা আমার একটু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, আমি কি অধিকার প্রয়োগ করতে পারি কি না?
পারি। কিন্তু আপনি রাশেদুল যেহেতু সরকারি কর্মচারী, আপনার বিরুদ্ধে আমি অধিকার প্রয়োগ করতে পারবো না। তবে পারবো যদি আপনার কাজের দ্বারা আমার কি থাকে, মৃত্যু বা গুরুতর জখমের সম্ভাবনা থাকে। তাহলে নর্মাল ব্যক্তির প্রতি অধিকার আর সরকারি কর্মচারীর বিরুদ্ধে অধিকার কি সমান? সমান নয়। এটা 99-এর প্রথম অংশ বলতেছে যে সরকারি কর্মচারীর বিরুদ্ধে অধিকার প্রয়োগ তখন করতে পারবেন যদি সরকারি কর্মচারীর কাজের দ্বারা আপনার কিসের থাকে, মৃত্যু অথবা গুরুতর জখমের কি থাকে, আশঙ্কা থাকে, তখনও করতে পারবেন। তাহলে কোন কাজ? এখন সরকারি কর্মচারী বেআইনি সমাবেশে জনতার উপর গুলি করতেছে, এখন কি জনতা অধিকার প্রয়োগ করতে পারবে? তাদের তো মৃত্যুর সম্ভাবনা আছে, অধিকার প্রয়োগ করতে পারবে না। এই জন্য বলতেছে কাজটা, সরকারি কর্মচারী যে কাজটা করতেছে এটা বেআইনি সমাবেশের ডিউটি না, দাঙ্গার ডিউটি না। যদিও বা কাজটা কি আইনানুগ কোনো কাজ না, কিন্তু কাজটা আইনের দৃষ্টিতে কি না, অপরাধ নয়। অর্থাৎ সরকারি কর্মচারীর বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গেলে হিসাব করতে হবে যে তার কাজের দ্বারা কি আমার মরে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, গুরুতর জখমের সম্ভাবনা আছে কিনা। যদি তাকে, তখনই অধিকার প্রয়োগ করতে পারবো। সাধারণ কোনো কাজের মাধ্যমে তার বিরুদ্ধে আমি অধিকার প্রয়োগ করতে পারবো না। এটা হলো 99-এর প্রথম অংশ। বুঝছেন? বুঝাইতে পারছি? তাহলে সরকারি সাধারণ নাগরিকের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার আর সরকারি কর্মচারীর বিরুদ্ধে অধিকার কি একই জিনিস? না না না, একটু পার্থক্য আছে। তাহলে এমসিকিউ প্রশ্ন বা লিখিত প্রশ্ন, শরীফুল নামক একজন সাধারণ ব্যক্তি, তার কাজের দ্বারা রুহুল আমিনের সাধারণ জখম হওয়ার সম্ভাবনা আছে। রুহুল আমিন কি শরীফুলের বিরুদ্ধে অধিকার প্রয়োগ করতে পারবে কিনা? পারবে। শরীফুল একজন সরকারি কর্মচারী, সে একটা কাজ করতেছে, তার কাজের দ্বারা রুহুল আমিনের সাধারণভাবে একটু জখম হওয়ার সম্ভাবনা আছে। রুহুল আমিন কি অধিকার প্রয়োগ করতে পারবে শরীফুলের বিরুদ্ধে? পারবে না। কখন পারবে? এই শরীফুল যেহেতু সরকারি কর্মচারী, তার কাজের দ্বারা যদি রুহুল আমিনের মৃত্যু অথবা কি গুরুতর জখমের সম্ভাবনা থাকে, তখন শুধু পারবে। সেকেন্ডলি, শরীফুল একজন সরকারি কর্মচারী, তার নির্দেশে বশির উদ্দিন, তার নির্দেশে কে, তার নির্দেশে রায়হান, তারাই কাজটা করতেছে। তাহলে কি হবে? রায়হান যেহেতু শরীফুল সরকারি কর্মচারীর নির্দেশে করতেছে, বশির উদ্দিন সরকারি কর্মচারীর নির্দেশে করতেছে, তাহলে তাদের বিরুদ্ধে কি রুহুল আমিন সাধারণ ক্ষেত্রে অধিকার প্রয়োগ করতে পারবে? পারবে না। কখন পারবে? যদি বশির উদ্দিন এবং রায়হানের কাজের দ্বারা রুহুল আমিনের মৃত্যু বা গুরুতর জখমের সম্ভাবনা থাকে। তাহলে 99-এর প্রথম এবং দ্বিতীয় দুইটা কথা সেম। পার্থক্যটা কোথায় জানেন? পার্থক্যটা কোথায়? 99-এর প্রথম অংশ সরকারি কর্মচারী নিজে, দ্বিতীয় অংশে কি সরকারি কর্মচারীর নির্দেশে কেউ কার্য করতেছে তখন। তাহলে সরকারি কর্মচারী কাজ করলে যেমন গুরুত্বপূর্ণ, তার নির্দেশে যদি কেউ কোনো কাজ করে সেই কাজটাও কি সমান গুরুত্বপূর্ণ। তৃতীয়ত অংশ হলো যখন এই অধিকার প্রয়োগ করার যে সীমা, যদি কোনো সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের সুযোগ বা সময় থাকে, সেই ক্ষেত্রে এই অধিকার প্রয়োগ করা যাবে না। তাহলে 99 দ্বারা প্রথম দুইটা অংশ যে আমরা পড়লাম, অধিকার প্রয়োগ করা যাওয়ার নাকি না যাওয়ার, স্বাভাবিকভাবে না যাওয়ার। যে নর্মাল তো যাই, তবে সরকারি কর্মচারীর এমন কাজ যেটাতে মৃত্যু বা গুরুতর জখমের সম্ভাবনা কোনো ব্যক্তির নাই, সে পারবে না। সরকারি কর্মচারীর নির্দেশে কেউ কোনো কাজ করতেছে, সেই কাজের দ্বারাও কোনো ব্যক্তির মৃত্যু গুরুতর জখমের সম্ভাবনা নাই, সেখানেও পারবে না। সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের সুযোগ আছে, অধিকার প্রয়োগ করা যাবে। অধিকার প্রয়োগ মানে কি? আপনি জুয়েল দাস আমাকে মারতে আসতেছেন, আমিও আপনাকে মেরে ফেলবো। আমি আপনাকে কি করব? মেরে ফেলবো। আপনি আমাকে ধরছেন, আমি আপনাকে ধরে ফেলবো, এটাই নিয়ম। কিন্তু দেখতে হবে যে জুয়েল দাস যে আমাকে মারতে আসতেছে, পাশেই থানা আছে, পুলিশ ডিউটি করতেছে, আমি সরকারি কর্তৃপক্ষের আশ্রয় নিয়ে নিছি, তাহলে আমি কোথাও যাই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে নিছি, তাহলে কি আমার অধিকার থাকবে? আইন অনুযায়ী কাজ চলবে। এটার ব্যাখ্যা অনেক বড়। যে আইন আশ্রয় মানে দৌড়ে যা থানায় পালায় গেছি এরকম না। আইনের আশ্রয় মানে কি? আমি জুয়েলের বিরুদ্ধে থানায় মামলা করে দিছি, তাহলে কি আর অধিকার থাকবে? থাকবে তখন আর, তখন আইনানুগ ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। এটা হলো তৃতীয় অংশ। আর চতুর্থ অংশ কি বলতেছে? যতটুক দরকার ততটুক। যতটুক কি? এটা সীমা অতিক্রম করা যাবে না। আপনি আমাকে ধরেন হালকাভাবে আঘাত করতে চাচ্ছেন সাধারণ একটা অস্ত্র দিয়া, লাঠি দিয়া। আপনার কাছে লাঠি, লাঠি নিয়ে আমার কাছে আসতেছেন, পাট করে নিয়ে আসতেছেন মারার জন্য। ওই পাট করে চিনেন না? পাট করি তো চিনেন নাকি? পাট করে নিয়ে আসতেছেন আমার দিকে তেরে। এখন আমার কাছে পিস্তল আছে, বের করে গুলি করে দিছি। অধিকার সমান সমান হইছে নাকি অতিক্রম করে ফেলছি? অধিকার অতিক্রম করে ফেলছি। তাহলে অধিকার অতিক্রম করলে কি হবে? দণ্ডবিধানের 300 ধারার ব্যতিক্রম অনুসারে কি হবে? এটা খুন হবে না, অপরাধজনক নরহত্যা হবে। অপরাধজনক কি হবে? নরহত্যা হবে। আবার খুনও হইতে পারে তিনটা ক্ষেত্রে, প্রথম ব্যতিক্রমের তিনটা অনুবিধির ক্ষেত্রে। দণ্ডবিধির কয়েকটা অধ্যায় খুব ডিপলি নিতে হবে, যেমন আমরা এই একটা অধ্যায় পড়তেছি।
আমি কিন্তু একদম খালি হালকা মূল বইয়ের অংশ আলোচনা করতেছি। এগুলা যখন প্রশ্ন পড়বো তখন কিন্তু অনেক প্রশ্ন এগুলা থেকে উৎপত্তি হবে। আর প্রশ্নের সমাধান কিন্তু আপনাদের দিতে হবে। কখন? তখন আমি শুধু প্রশ্ন করে যাব, উত্তরও আমি দিব, কিন্তু আমি দেওয়ার আগে আপনার উত্তর কিন্তু দিয়ে দিবেন। তো এই জন্য আপনাকে এই জায়গাগুলো একটু কি করতে হবে, গভীরভাবে নিতে হবে। তাহলে 99 চারটা অংশ কি কি বলেন? প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে সরকারি কর্মচারী কর্তৃক কোনো কাজ সম্পাদন করতেছে, তার কাজের দ্বারা কোনো ব্যক্তির মৃত্যু বা গুরুতর জখমের সম্ভাবনা নাই, অধিকার প্রয়োগ করা যাবে না। সরকারি কর্মচারী নির্দেশে কেউ কাজ করতেছে, মৃত্যু গুরুতর জখমের সম্ভাবনা নাই, অধিকার প্রয়োগ করা যাবে না। সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের সুযোগ আছে, অধিকার প্রয়োগ করা যাবে না, অধিকার প্রয়োগ করা যাবে না। প্রতিরক্ষার জন্য যতটুক দরকার তার অধিক ক্ষতি পর্যন্ত অধিকার প্রয়োগ করা বিস্তৃতি নয়, মানে যতটুক দরকার তার বেশি কি করা যাবে না, ক্ষতি সাধন করা যাবে না। ধারা কত? দণ্ডবিধি আইনের 99 ধারা। দণ্ডবিধি আইনের কত? 99 ধারা। ঠিক আছে। আমি আগামীকালকে আরেকটা এক্সট্রা ক্লাস নিব, আপনাদের নির্বাচন উপলক্ষে ক্লাস মিস হয়েছে না, কালকে একটা এক্সট্রা ক্লাস নিব। যদি 100 ধারা থেকে 106 পুরো আজকে শেষ করি, অনেকে নিতে পারবে না, কারণ এগুলো আমরা অনেক গভীর প্রশ্নের ব্যাখ্যামূলক আলোচনা করবো, বুঝেন নাই? কালকে একটা ক্লাস, নতুন ব্যাচের ক্লাস শেষে আপনারা আবার কালকে জয়েন করবেন ইনশাল্লাহ। কালকে একটা অতিরিক্ত ক্লাস হবে, সময় জানায় দেওয়া হবে। ঠিক আছে। তাহলে আজকে আমাদের আলোচনা ছিল কত ধারা থেকে? আবার ওই যে আপনারা আবার ক্লাস করবেন, ফৌজদারির ক্লাস আছে, যারা অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন বা ফৌজদারি মামলা সময়সীমা সোনেরেস্টে ঝামেলা ছিল, তারা ওই ক্লাসটা পাবেন। আজকে লিঙ্ক দিচ্ছি, ক্লাসে জয়েন করবেন। আচ্ছা, আলোচনা ছিল ফৌজদারি কার্যবিধি আইনে 90 ধারা কোন কোন বিষয় সম্মতি হিসেবে গণ্য হবে, কোন কোনগুলো সম্মতি হিসেবে গণ্য হবে না। ভয়ভীতি, ভ্রান্ত ধারণা, 12 বছরের কম, পাগল, আর এটা হলো কি, মাতাল। সরল বিশ্বাসে কৃত সংবাদ বাহন বা পরিবহন অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা কত? 93 ধারা। 94 ধারা তাৎক্ষণিক মৃত্যু ভয় দেখায় কোনো কিছু নিলে অপরাধ হিসেবে কি হবে না, গণ্য হবে না। 95 ধারা, তবে 94 ধারা অপরাধ হবে দুইটা ক্ষেত্রে, যদি খুন করে ফেলে, আর এটা কি, মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোনো রাষ্ট্রদ্রোহ অপরাধ করে। সামান্য ক্ষতিকারক কার্য অপরাধ হিসেবে গণ্য হবে না, এমন ক্ষতি যে ক্ষতির জন্য সুস্থ মস্তিষ্কের ব্যক্তি কোনো অভিযোগ করবে না। 96 ধারা প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কোনো কিছু অপরাধ হবে না, এই অধিকার দুইটা ক্ষেত্রে প্রয়োগ করা যাবে। প্রথম অংশ দেহ, দ্বিতীয় অংশ সম্পত্তি। নিজের দেহ হতে পারে, অন্যের দেহ হতে পারে। আচ্ছা, এরপরে কি অংশ? 98। ও 98 মাঝখানে রেগে গেছি, যাই হোক 98 দ্বারা যেহেতু রেগে গেছি কালকে বলবো। 82, 83, 84, 85 চারটা দ্বারা আছে না? কি কি চারটা দ্বারা কি কি? তারুণ্য, অপরিণত বিবেক, তারপরে কি পাগল, মানে মস্তিষ্ক বিকৃতি, আর এটা কি, প্রমত্ততা। এদের কাজ যদিও বা অপরাধ নয়, কিন্তু 98 দ্বারা এদের বিরুদ্ধে কি করা যাবে, অধিকার প্রয়োগ করা যাবে। আচ্ছা, এটা কালকে আলোচনা করবো। আর 99 দ্বারা চারটা ক্ষেত্রে অধিকার প্রয়োগ করা যাবে না। সরকারি কর্মচারীর কাজের দ্বারা মৃত্যু বা গুরুতর জখমের সম্ভাবনা না থাকলে, তাদের নির্দেশে কোনো ব্যক্তির কাজের দ্বারা মৃত্যু গুরুতর জখমের সম্ভাবনা না থাকলে, সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের সুযোগ থাকলে। আর 99-এর যে 4 নম্বর অংশটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু, যতটুক দরকার, যতটুক প্রয়োজন, যতটুক আপনার বিরুদ্ধে হবে ততটুক। অর্থাৎ কি, নিউটনের গতির একটা সূত্র আছে না, তৃতীয় সূত্র না? প্রত্যেকটা গতির একটা কি আছে, সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। অতএব সমান এবং বিপরীত হইতে হবে। বেশি করলে কিন্তু আবার কি হবে না, সূত্রের সাথে মিলবে না। ঠিক আছে, তাহলে আপনার ইচ্ছা লিঙ্ক দিলে আবার জয়েন হয়ে যান ইনশাল্লাহ।